গণতান্ত্রিক সংগঠন যৌথভাবে এই 9 জুলাই সেখানে 17 দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘটের আহ্বান রেখেছেন। এই ধর্মঘট দিল্লিতে কনভেনশনের মধ্য দিয়ে একমাত্র বিজেপি দল ছাড়া ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে এই ধর্মঘটকে সমর্থন করেছেন। এর মধ্যে লাল ঝান্ডার রং নেই, তেরঙ্গা ঝান্ডার রং নেই। এর মধ্যে কে কৃষক, কে শ্রমিক, কে ছাত্র, কে যুবক, সেই রং বাছাই করা হয়নি। আমাদের দেশের 140 কোটি মানুষের স্বার্থ সম্বলিত 17 দফা দাবি নিয়ে এই 9 জুলাইয়ের ধর্মঘট। শুনছিলেন আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন কি দাবি আছে আমাদের এই ধর্মঘটের মধ্যে। মানুষ ধর্মঘট এমনিতে এমনিতে ডাকেন না, ধর্মঘট আমাদের পেশা না, শখ না। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ভারতবর্ষের যে সরকার, এই সরকার স্বাধীনতার পর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর 1954 সালে এই দেশের মধ্যে অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে শ্রম আইন বলে একটা আইন তৈরি হয়েছিল। এই শ্রম আইনের মধ্যে কি আছে? শ্রম আইন হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রমিকদের স্বার্থ রক্ষার রক্ষা কবচ। একজন রিক্সা শ্রমিক, একজন অটো শ্রমিক, একজন দিনমজুর, একজন কারখানার শ্রমিক, একজন অসংগঠিত শ্রমিক, একজন বাসের ড্রাইভার, একজন অটো শ্রমিক, এই শ্রমিকদের যখন লাঞ্ছনা করা হয়, বঞ্চনা করা হয়, মালিক পক্ষ থেকে বেআইনি ভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা শ্রম কমিশনারের কাছে যেতে পারেন, শ্রম দপ্তরে যেতে পারেন, মালিকের সাথে দর কষাকষি করতে পারেন। তাদের বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নিলে তারা কোর্টে যেতে পারেন, বিচার চাইতে পারেন। এক কথায় দর কষাকষির অধিকার, এই অধিকার শ্রমিকদেরকে দিয়েছিল আমাদের দেশের শ্রম আইন। ইচ্ছে করলেই কোন মালিক একজন শ্রমিককে নোটিশ না দিয়ে ছাঁটাই করে দিতে পারত না। ইচ্ছে করলেই একজন মহিলা শ্রমিককে ওই কারখানার ভিতর তার মিনিমাম ন্যূনতম মজুরি না দিয়ে তাকে নিযুক্তি দিতে পারত না। যদি ন্যূনতম মজুরি না দিত, তার মালিকের সাথে দর কষাকষি করার অধিকার থাকতো। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশের এই শ্রম আইন বাতিল করে ওই নতুন 4টি শ্রম কোড লাগু করেছে। এই 9 তারিখের ধর্মঘট বলছে এই শ্রম কোড বাতিল করতে হবে। এই শ্রম কোড মানে হচ্ছে শ্রমিকদের আবার দাসত্বের বন্ধনে আবদ্ধ করা, শ্রমিকদের আবার ওই ব্রিটিশ জমানায় যেভাবে কথা বলার অধিকার ছিল না, কথা বললে পুলিশ দিয়ে অত্যাচার করত, জেলখানায় ঢুকিয়ে দিত, এরকম জায়গায় আবার দেশের শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য ওই শ্রম কোড লাগু করা হয়েছে। এটা একটাই উদ্দেশ্য, আমাদের দেশের যারা আদানি আম্বানির মতো কর্পোরেট, আমাদের দেশের যারা বৃহৎ পুঁজিপতি, আমাদের দেশের যারা বড় বড় ব্যবসায়ী, তাদের স্বার্থ রক্ষার জন্য এই শ্রম কোড আমাদের দেশের মধ্যে আমদানি করা হয়েছে। আমরা জিজ্ঞেস করি, ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে 75 বছরের বেশি, আজকে কেন দাঁড়িয়ে আমাদের দেশের 100 জনের মধ্যে 90 জনের বেশি যারা অসংগঠিত শ্রমিক, এই অসংগঠিত শ্রমিকদের জন্য কোনো আইন নেই, এই অসংগঠিত শ্রমিকদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। এই যে টমটম গাড়িটা, যিনি ড্রাইভার, যতদিন গাড়ি চালাতে পারবেন ততদিন রোজগার। একজন অটো শ্রমিক, যতদিন গাড়ি চালাতে পারবেন ততদিন রোজগার। বাসের শ্রমিক, যতদিন গাড়ি চালাতে পারবেন ততদিন রোজগার। গাড়ি চালাতে পারবেন না, তার কোনো রোজগার নেই। আমরা বলছি এই শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা করো, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করো। এই কারণে আমাদের 9 জুলাইয়ের ধর্মঘট। না বন্ধু, এটা লাল ঝান্ডার অফিসকে বড় করার জন্য না, লাল ঝান্ডাকে ত্রিপুরা রাজ্যে আবার ক্ষমতায় আনার জন্য না, লাল ঝান্ডাকে ওই আমাদের দেশের মধ্যে বড় পার্টিতে পরিণত করার জন্য আমাদের এই ধর্মঘট না।
আমাদের ধর্মঘট এই অসংগঠিত শ্রমিকদেরকে রক্ষা করার জন্য আমাদের ধর্মঘট। আমরা 9 জুলাই কেন ধর্মঘট ডেকেছি ওই শুনছিলেন আপনারা। আমাদের দেশের শিক্ষা আজকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, সরকারি স্কুলগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। একজন ছাত্র নম্বর পেয়েছে নিটের মধ্যে 700-র মধ্যে 400 পেয়েছে, নিট পরীক্ষার মধ্যে সে ডাক্তারি পড়তে পারবে না। কে ডাক্তারি পড়তে পারবে? যার বাবার পয়সা আছে, যার বাবার কোটি কোটি টাকা আছে, তার ছেলে ডাক্তারি পড়তে পারবে, তার জন্য নম্বরের দরকার লাগবে না। যার পয়সা আছে তার ছেলে ইঞ্জিনিয়ারিং হতে পারবে, তার ছেলে ভালো কলেজে পড়তে পারবে। গরিবের ছেলে ভালো কলেজে পড়ার অধিকার নেই। যদি তার পয়সা না থাকে, ভালো রেজাল্ট করলে পরেও তাকে পিছিয়ে যেতে হয়, কারণ শিক্ষা আজকে বিক্রি করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ওই 9 জুলাইয়ের আমাদের ধর্মঘট। আমরা ধর্মঘট ডেকেছি আপনারা জানেন। স্বাধীনতার পর আমাদের দেশের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো তৈরি করা হয়েছিল 140 কোটি মানুষের স্বার্থে। আজকে বর্তমানে বাজারের এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখছেন, এক সময় আমাদের দেশের এই ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ছিল না। আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে অনেক বন্ধুরা আছেন যারা এক সময় ব্যাংকে চাকরি করতেন। এই ব্যাংকগুলো এক সময় বেসরকারি ছিল। আপনারা জানেন 1974 সালে আমাদের দেশের তৎকালীন কংগ্রেস দলের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। আমরা বামপন্থীরা সেদিন নীতিগতভাবে কংগ্রেসের ইন্দিরা গান্ধীর বিরোধী হলে পরেও ইন্দিরা গান্ধীকে সমর্থন জানিয়েছিলাম এই ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্তকরণ করার ফলে। আপনারা বলতে পারবেন এই ব্যাংক রাষ্ট্রায়ত্ত করার ফলে আমাদের দেশের অর্থনীতি মজবুত হয়েছিল, আমাদের দেশের অনেক যুবকের কর্মসংস্থানের গ্যারান্টি হয়েছিল। কিন্তু আজকে আমাদের দেশের এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আবার জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে ব্যাংকগুলোকে সব প্রাইভেট করে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন এই প্রাইভেট ব্যাংকগুলোতে কিভাবে কোটি কোটি টাকার জালিয়াতি হচ্ছে। ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংকের বড় বাবুরা গরিব মানুষের টাকা তছরূপ করে ব্যাংক থেকে পালিয়ে যাচ্ছে, সরকার তাদের ধরতে পারছে না। আপনারা জানেন আমাদের এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা ওই জালিয়াতি করে ব্যাংকগুলো থেকে নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদেরকে সরকার ধরতে পারছে না। কার টাকা? গরিব মানুষের টাকা। গরিব মানুষের টাকা আজকে বেসরকারি আজকে বিক্রি হয়ে যাচ্ছে জলের দরে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বলেছি 9 জুলাইয়ের ধর্মঘট এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বাঁচানোর লড়াই। কি অন্যায় করেছি আমরা বলুন তো? আমাদের দেশের বিএসএনএল এর পরিকাঠামোকে ব্যবহার করে এই দেশের মধ্যে বিভিন্ন প্রাইভেট টেলিফোন সংস্থাগুলো বড় হয়েছে। আর আজকে বিএসএনএল কে সরকারি তরফে মেরে দেওয়ার জন্য যত রকম আইন তৈরি করা দরকার বেসরকারি পুঁজিপতিদের পক্ষে সব আইন তৈরি করেছে আজকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা শুনলে অবাক হবেন, দেশের রেল লাইন, দেশের বিমান পরিবহন ব্যবস্থা আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট, এই আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা আপনারা লক্ষ্য করেছেন। খবরের কাগজগুলো, মিডিয়া লিখছে ওই বেসরকারি সংস্থাগুলো আজকে নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন না। একজন পাইলটকে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে প্লেনের মধ্যে।